দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান যুক্তিযুক্ত। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মামুন। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া অনুষ্ঠানটির আর্থিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা FM 99.2। দর্শক শ্রোতা, আমরা সবাই জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। কৃষিকে বাদ দিয়েই এদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড কখনোই সম্ভব নয়। দর্শক শ্রোতা, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় অঞ্চল তথা শ্যামনগরের কৃষি যে খামারগুলো রয়েছে, কৃষি ক্ষেতগুলো রয়েছে, সেখানে প্রতি বছর প্রাকৃতিক এবং দুর্যোগের কারণে অধিকাংশই ফসলগুলো নষ্ট হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর সৃষ্ট বন্যায় এখানকার উৎপাদিত ফসলের সিংহভাগই নষ্ট হয়ে যায়। দর্শক শ্রোতা, আমরা আজ সংলাপ অনুষ্ঠানে সাতক্ষীরার মুন্ডা আদিবাসীদের কৃষি ব্যবস্থাপনা এবং সমস্যা সমাধানের উপায় সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানব। দর্শক শ্রোতা, চলুন অনুষ্ঠানের শুরুতে আমরা সাতক্ষীরা শ্যামনগরের কৃষি ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন শুনে আসি। আমাদের সমাজের চারপাশে নানা শ্রেণী পেশার মানুষ বসবাস করে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সমাজের বিভিন্ন কার্যক্রমে পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শ্যামনগর মুন্ডা আদিবাসী সম্প্রদায় অন্যতম। জানা যায় ভারতের রাঁচি থেকে আসা প্রায় 200 বছর আগে তাদের পূর্বপুরুষরা বন কেটে বসতি শুরু করে। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে সংগ্রাম করে তাদের টিকে থাকা। জানা যায় মুন্ডাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ। এই অঞ্চলে আসার পর তারা প্রথমে বন জঙ্গল কেটে আবাদ শুরু করে। কৃষিকাজের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ হয়। কিন্তু প্রতিকূল পরিবেশ ও নানাবিধ কারণে তাদের পেশার ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন। মুন্ডা আদিবাসীরা বর্তমানে কৃষিকাজ হিসেবে ধান, পাট, শাকসবজি ও বিভিন্ন ধরনের ফসল চাষ সহ মধু সংগ্রহ, আচার তৈরি বিভিন্ন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। শ্যামনগর উপকূলীয় অঞ্চলে খাল খনন, ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে প্রতি বছর তাদের উৎপাদিত ফসলের সিংহভাগই নষ্ট হয়ে যায়। বর্ষা মৌসুমে তাদের লোকালয়ে পানিতে তলিয়ে যায়। এছাড়া প্রতি বছর নদীর বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশের কারণে বন্যা দেখা দেয়। আমরা খুব অসহায়ের ভিতরে, কারণ প্রতি বছর আমাদের এই নদীর বাঁধ ভেঙে আমাদের যে সমস্ত চাষের জমি বলেন, চাষের জমি বুড়ে যায়, ফসল তো করতে পারিনি। উপরন্ত যে পানি, অতিরিক্ত পানি যে চাপ বাঁধ ভেঙে যখন আসে তখন আমাদের এই ঘর বাড়ি পর্যন্ত পানি ওঠে। আমরা বাস করতে খুব অসহায়, কিংবা কোনো রকম যে সংস্কার করার কোনো পরিকল্পনা তেমন হয় না। আমরা এই আদিবাসীরা আমরা খুব কষ্টের মাঝখানে আছি। আমাদের দেখারও তেমন ভাবে লক্ষ্য দৃষ্টি আমাদের উপরে আসে না। আমরা এই উপকূলীর মানুষ, আমরা এই উপকূলে বাস করি। প্রতি বছর মনে করেন যে এই বাঁধ ভেঙে যায়, নদীতে পানি বেশি হয়, এই পানি আসলে আমাকে ঘর বাড়ি তো ভেঙে যায়, সাথে এই ফসলের ক্ষেত বুড়িয়ে যায়। প্রতি বছর ধান ঠিক মতন আমরা চাষ করতে পারিনি। আবার এই যে ঘেরে মাছ ছাড়ি কষ্ট করি, সেই মাছগুলো ঘরে তুলতে পারিনি। প্রতি বছর এই যে দুর্যোগে আমরা একেবারে এই নিশ্চয়ই যাচ্ছি। সুষ্ঠু বাঁধ ব্যবস্থাপনা না থাকা এবং সঠিক পরিকল্পনার অভাবে বন্যা যেন এই জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তেমনি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মানিকখালী সংলগ্ন খালটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত ওই অঞ্চলে মুন্ডা আদিবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায় যে স্থানীয় ভূমিদস্যুরা এই খালটি দখল করে নিজেদের কর্তৃত্ব হাসিল করছে। কর্তৃপক্ষের মাধ্যমে খালটি সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সমাজের অন্যান্য জাতিগোষ্ঠীর ন্যায় এগিয়ে নিতে সরকারের পাশাপাশি এনজিও সংগঠনগুলিকেও ভূমিকা রাখতে হবে এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। দর্শক শ্রোতা, এতক্ষণ কিন্তু আমরা শুনছিলাম সাতক্ষীরা শ্যামনগর মুন্ডা আদিবাসীদের কৃষি ব্যবস্থাপনা নিয়ে একটি বিষয়ভিত্তিক প্রতিবেদন।
দর্শক শ্রোতা, এবারে আমরা কিন্তু আমাদের মূল আলোচনায় চলে যাব। তবে আলোচনায় চলে যাওয়ার আগে আমাদের অতিথি মহোদয়দেরকে একটু পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে আজ সংলাপ অনুষ্ঠানে উপস্থিত আছেন শামীম ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, শ্যামনগর সাতক্ষীরা। আমাদের সাথে আছেন গাজী মোহাম্মদ আব্দুস সালাম, ইউপি মেম্বার। আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, সমাজসেবক। রেডিও নলতা 99.2 FM এর পক্ষ থেকে আজকের এই সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই অতিথি মহোদয়দেরকে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে অতি সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে শ্যামনগর উপকূলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থাপনা নিয়ে যদি সংক্ষেপে আপনি এবং আপনারা যারা আছেন আজকের এই সংলাপ অনুষ্ঠানে অতি সংক্ষেপে যদি আপনারা আলোচনা করেন। আসসালামু আলাইকুম। আজকের এই রেডিও নলতা 99.2 FM কালীগঞ্জ সরকার কর্তৃক আয়োজিত মহৎ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং কৃষি অফিসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আসলে সময় সংক্ষিপ্তের জন্য আমি আসলে কারোর নাম কিন্তু মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালভাবে আসলে উপস্থাপন করলাম না, এই জন্য আসলে আমি ক্ষমা চাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত। আসলে শ্যামনগরের রমজাননগর কৃষির জন্য আসলে একটা আশীর্বাদ, কারণ আমরা এখানে প্রতি বছর হচ্ছে দুর্যোগ বা ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, বাঁধ ভাঙন, নদী ভাঙন, যাই কিছু বলি না কেন, তারপরে কিন্তু আমরা আমাদের এই যে প্রতিনিয়ত যে কৃষি নিয়ে কিন্তু লড়াই করে যাচ্ছি। তারপরেও এখানে হয়তো আপনার অনেক সমস্যার কথা উঠে আসবে। তারপরে আমিও চেষ্টা করব যে যতদূর সম্ভব তার সমাধান নিরসনের যে হচ্ছে পরামর্শ দেওয়া বা যতটুকু ভূমিকা রাখা সেটুকুই বলার চেষ্টা করব। এই বলে আমি আমার এখানে সাময়িকভাবে কিন্তু উপস্থাপনটা আমি কিন্তু স্টপ করলাম। পরবর্তী যে সময় প্রশ্ন আসবে তখন কিন্তু আমি প্রশ্নটা বলবো। ধন্যবাদ। এখানে সকলে উপস্থিত যারা আছেন সমিত তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ সবথেকে প্রথম বলতে হয় এই নলতা রেডিওকে ধন্যবাদ দেবো এখানে আমাকে আসার জন্য এবং এই স্থানটা দুটো কথা বলার জন্য। আমি কোনদিন আশা করিনি এই ধরনের একটা অনুষ্ঠান আমার এই ওয়ার্ডে হবে। আমি এই ওয়ার্ডেরই মেম্বার। তা পরে বিস্তারিত বলবো, শুধু একটা কথা বলো খাসুভাই, একটু কথা বলে নেই। যেমন বিগত 2 বছরে এখানে 2টি খাল কাটা হয়েছে। সবথেকে দুঃখের বিষয় আমরা খাল কাটতে পেরেছি কিন্তু কোনো পানি বের করার পথ সরব করতে পারিনি। যে বাধা আসে সে বাধাগুলো আমাদের পক্ষে সম্ভব না। যত চেষ্টা করার পরও আমরা সেই পথগুলো করতে পারিনি। যেমন CNRS একটা এনজিও, এবার এখানে একটা খাল কাটছিল, খাল কাটাই হয়েছে এবং ওখানে একটু বাধা আছে। যেমন আমরা কাছারে গেলে, তারফলে বসে গেলে দেখা যাচ্ছে সেটা পরিকৃত খাট জমি, কিন্তু তারা বাড়ি করে বসে আছে। আমাদের ক্ষমতা নেই তাদেরকে উচ্ছেদ করা। আমাদের বারবার চেষ্টা ব্যর্থ হচ্ছি। আমি আশা করব যাতে করে আমরা খাল কাটার খননের পরে এই পথটা যাতে বার করতে পারি সেদিকে দৃষ্টি আকর্ষণ করবেন। আর আমার যে 5 নম্বর ওয়ার্ড প্রায় ধান হয়, এখানে ঘেরেই খুবই কম। আর আদিবাসী আমারই ওয়ার্ডের, যে আদিবাসী করে অধিকাংশ আসছে সব আমারই ওয়ার্ডের। ওখানে একটা খাল খননের জন্য প্রসেসটা সব সচল আছে। হঠাৎ করে 4জন ব্যক্তি তাদের ডিসার আছে বলে তারা খালটা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু এই জমিগুলো ডিসার নেই। তাতে 3জন ব্যক্তি আমাদের পক্ষে আসছেন এবং একজনের মধ্যে যেতে পারিনি, চেষ্টা করছি। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রেডিও নলতা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের পরিচালক সহ সকল উপস্থিতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে বিষয় এর উপরে আজকের এই আলোচনা হবে, সেক্ষেত্রে আমাদের এই প্রান্তিক একেবারে ক্ষুদ্র গোষ্ঠী, অত্যন্ত বঞ্চিত জনগোষ্ঠী, আমাদের মুন্ডা সম্প্রদায়, তারা অত্যন্ত কর্মঠ, অত্যন্ত নিয়মানুবর্তিতা এবং একসাথে মিলেমিশে থাকার একটা জনগোষ্ঠী। কিন্তু তারা এত দরিদ্র যে তাদের সত্যিকার অর্থে
তাদের পাশে হাল ধরার মতো আমরা সেইভাবে সুযোগ সৃষ্টি করতে পারিনি। আর বিশেষ করে আমাদের এই অঞ্চল দুর্যোগ প্রবণ এরিয়া, আর এই দুর্যোগে যত ক্ষতিগ্রস্ত হয় এই আমাদের এই গরিব মানুষদের উপরে, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরে এই দুর্যোগগুলো বেশি আঘাত করে। তো তাদের কৃষি, তাদের বিশেষ করে তাদের যে সমস্ত জীবন পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেসব ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা সকলেই যদি তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই বিশেষ করে কৃষি ক্ষেত্রগুলো যদি ভালোভাবে সুযোগ করে দিতে পারি, তাহলে তারাও কর্মরত আমাদের মতো এই পিছিয়ে পড়ে থাকবে না, তারা এগিয়ে আসবে, টোটাল দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে। এই বলে প্রারম্ভিক কথা আমার শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এবারে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকের সংলাপ অনুষ্ঠানের মূল আলোচনা এবং প্রশ্ন পর্বে আমরা চলে যাব। আমি এই মুহূর্তে আজকের বিশেষ করে আপনাদের কৃষি বিষয়ে যে সমস্যাগুলো রয়েছে প্রশ্ন রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমার নাম অনিমা মুন্ডা। আমি জানতে চাই যে আমাদের এই খালের কারণে আমাদের ধান মোটে আমাদের করতে পারতেছি না। তারানপুর মুন্ডাপাড়া থেকে সুরমা মুন্ডা বলছি। আমাদের রাস্তার সমস্যা, আমাদের ওই রাস্তায় আমরা চলাফেরা করতে পারি না। আর আমাদের জলের সমস্যা, আমাদের যে ওই ঝুরঝুরি খালটাকে খনন করলে আমরা খালের পানি দিয়ে আমরা চাষাবাদ করতে পারি, কিন্তু আমাদের ওই খালের ওই খালটা খনন না করার কারণে আমরা চাষাবাদ করতে পারি না। কিন্তু বর্ষাকালে যদি আমরা ধান চাষ করি আমাদের বুড়ে থাকে। আমরা বর্ষাকালে তো আমরা রাস্তায় বেরোবো, সে পরটা আমরা আমাদের বাচ্চারাও যে স্কুলে যাবে তারপরে ঠিক মতো যেতে পারে না। এই লবণাক্ত এলাকার জন্য আমাদের সবজি লাগানো সমস্যা হচ্ছে। এই লবণাক্তর জন্য আমাদের ধান পান সবজির জন্য আমরা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আমার নাম স্বপ্নানী মণ্ডল, গ্রাম মানিকখালী। দক্ষিণ অঞ্চল প্রচণ্ড নিচু অঞ্চল, এখানে যখন তখন বন্যার সৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি আর প্রচণ্ড বৃষ্টির কারণে অনেক সময় আমাদের ধানের পাতাপতি অনেকটা ডুবে যায়, ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়। লবণাক্ত জলের কারণে অনেক সময় ফসল মারা যায়। এই সময় রাস্তাঘাট অনেকটা পানিতে ডুবে থাকে, ছেলে মেয়েদের স্কুলে যেতে অনেক অসুবিধার সৃষ্টি হয়। এই সমস্যার জন্য যদি আমাদের কোনো উপায় বলে। আমার কয়েকটি কথা আছে। এখন যে বর্তমান আম গাছে এরপরে বইলে আসবে, এখন বর্তমান এই সময় আমরা ওর কি প্রসেস নিতে পারি আম গাছগুলো বা বিভিন্ন ফল জাতীয় গাছের জন্য। আমি প্রকাশ মুন্ডা, বাসা পূর্ব কৈখালী, একজন ইউথ লিডার। আমার প্রশ্ন হচ্ছে কৃষি কর্মকর্তা স্যারের কাছে, আমরা যে ধান চাষ করি এই ধান বিভিন্ন ক্ষতিকর কীটনাশক ব্যবহার করে নষ্ট করে ফেলি অথবা পোকামাকড় খেয়ে ফেলে। এখন এই পোকামাকড়ের হাত থেকে আমরা কিভাবে ফসলকে রক্ষা করব এবং কি ব্যবহার করলে আমাদের ফসল আরো মানে বৃদ্ধি পাবে বা ভালো হবে? শুভ সকাল, আমি তাপস কুমার সর্দার, যেহেতু মুন্ডা সম্প্রদায়ের সাথে যুক্ত এবং মুন্ডা সম্প্রদায় একজন ছেলে। তো আমার প্রশ্নটা হচ্ছে আমাদের ইউনিয়নে বা উপজেলা বেস যে কৃষি বীজ বিতরণ করা হয়, তো সেক্ষেত্রে আমরা যারা মুন্ডা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছি সেক্ষেত্রে আমরা সেই বীজ কোনো ক্রমেই আমরা পাই না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে পাবো এই বীজগুলা এবং এই বীজগুলো পাইলে আমাদের উপকৃত হবে? দর্শক শ্রোতা, আমরা আবারও আমাদের মূল আলোচনায় চলে যাব। স্যার, আপনাকে অবগতির জন্য জানাচ্ছি যে স্যার বিশেষ করে কৃষি বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন আপনার মাধ্যমে বা আপনার কাছে জানতে চেয়েছেন। তো এইগুলো স্যার সমস্যার সমাধানে এবং আপনার দিক নির্দেশনামূলক যে তথ্য উপস্থাপনে স্যার, যদি আপনি তাদের উদ্দেশ্যে সমস্যার সমাধানের জায়গা থেকে স্যার যদি আলোচনা করেন। জি, সকলকে আবারও ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং কৃষিবাসীর পক্ষ থেকে, এবং হচ্ছে রেডিও ট্যুর সমস্ত কলাকুশলীকে আসলে আমি আমার ব্যক্তিগতভাবে একটু ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এখানে এই যে অত্র অঞ্চলের মানে এই যে মানিকখালী বা রমজাননগরের যে মানে একদম ক্ষুদ্র প্রান্তিক এই যে বিশেষ করে আমাদের মা বোনদের নিয়ে এই যে এত মহৎ অনুষ্ঠান করেছেন, এই জন্য আসলে আমি কৃতজ্ঞ। আর পাশাপাশি আমাদের যে কৃষি অফিসার, আমি এটা প্রশ্ন উত্তর বা প্রতিপক্ষ বা অন্যভাবে দেখছি না, আমি দেখছি একটা মিল বন্ড, মানে এটা হচ্ছে একটা বন্ধন, একটা সেতু।
কারণ হচ্ছে কি জানেন, আমার এখানে যত সমস্যা আছে, যদি আমি তাদের পাশে থেকে যদি কিছুটা হলে যদি সাপোর্ট বা মানসিক দিক থেকে যদি বোঝাতে পারে, সেটাই কিন্তু আমাদের কিন্তু অনেক বড়টা প্রাপ্তি, আমি এভাবে বলবো। তা যা হোক, এখানে কিন্তু 10 জন হচ্ছে প্রশ্ন করছেন, এই জন্য এই 10 জনকে আমি আমার পক্ষ থেকে আসলে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বেশিরভাগ প্রশ্ন উঠে আসছে কিন্তু হচ্ছে খাল খনন এবং হচ্ছে নদী ভাঙ্গনের পাশাপাশি আছে নিষ্কাশন নালা, এটা উঠে আসছে। কিন্তু দেখেন বেশিরভাগ, যেহেতু এখানে একটা ওয়ার্ড, যেহেতু 5 নম্বর ওয়ার্ডের খালটা, বিশেষ করে ঝুলঝুরিয়া খাল, এই খালটা হচ্ছে কথা বেশি উঠে আসছে। এখানে আমি একটু এভাবে বলবো, মানে প্রশ্ন যেহেতু সবারই কিন্তু কমন, এই জন্য এখানে খাল খননের জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি রমজাননগরে যে সময় দায়িত্ব নিয়েছি, সেখান থেকে কিন্তু আমি 3 বার কিন্তু হচ্ছে আমার খুলনা অঞ্চল মানে বিভাগে কিন্তু আমি কিন্তু তালিকা পাঠিয়েছি। এবং পাশাপাশি দেখবেন, আমি একটু আসলে সময় নিচ্ছি এইভাবে, যে আমার কাছে কিছু ছবিও আছে এখানে, যেহেতু সুইচ গেটেরও কিন্তু মেন কিন্তু এখানে সমস্যা আছে। আমরা হচ্ছে বারবারই বলছি খাল কেটে দেন, কিন্তু পানি সরার ব্যবস্থা আছে, কিন্তু আমার পানি আবার ওই খাল দিয়ে ওই নদীর সাথে যে মানে সুইচ গেট আছে, ওই সুইচ গেট দিয়ে কিন্তু যদি ডাউন পানি যদি আবার যদি প্রবেশ করে, তাহলে কি আমার কি খাল কেটে লাভ হবে? লাভ হবে না। আসলে খাল কাটার পাশাপাশি হচ্ছে আমাদের দরকার হচ্ছে কি মিষ্টি পানি সংরক্ষণ করা। যেহেতু আমার খরা মৌসুম বলি বা আমার যে সময় হচ্ছে মিষ্টি পানি থাকবে না, তখন যেন আমি ওই খালের পানিটা যেন ব্যবহার করে আমার বাড়তি যে ফসলটা, যে আমার প্রতি জমিটা যেটা না ফেলে রাখতে পারি, সেটা যদি আমি সবজি চাষ করতে পারি, ধান চাল যেটা বলেন এখানে সেটা চাষ করতে পারি, সেটা আমাদের মূলত হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। কিন্তু হ্যাঁ, পাশাপাশি বাস্তবে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে সুইচ গেট এমনি তো নষ্ট বা হচ্ছে কারা নিয়ন্ত্রণ করে, এটাও একটা হতে পারে। এবং হচ্ছে নদীর যে মানে কাছাকাছি যে প্রান্ত, ওই মুখটা, বা আমরা এইভাবে আমাদের গ্রাম্য ভাষায় বলি যে সুইচ গেটের যে প্রান্ত বা খালের যে প্রান্তটা নদীর পাশে, ওইটা বা চিকন, হয়তো সেখানে হয়তো একটা পরিবার বসবাস করছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে সময় হচ্ছে অতি বৃষ্টি হয়, তখন কিন্তু হচ্ছে পানি কিন্তু ভাবে নিষ্কাশন হয় না, এই জন্য আমাদের দিকে আবার ফসল বা বীজতলা কিন্তু মারা যায়। এটা কিন্তু অতি বাস্তব, তাই না? এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে প্রধান সমস্যার কথা আমরা এখানে বলতে যাচ্ছি বারবারই। কিন্তু আমার এখানে আপাও কিন্তু আছেন, এই যে মহিলা সংরক্ষণ আসনে যে আসমা আপা, উনিও কিন্তু জনপ্রতিনিধি। আমার যে সালাম ভাই আছেন, ইনিও কিন্তু মেম্বার একজন সদস্য। আমরা কিন্তু সবাইকে নিয়ে নিয়ে কিন্তু কাজ করি। এইভাবে বলবো, বৃহত্ততার স্বার্থে আমাদের এই অঞ্চলের প্রধান পেশা কৃষিকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু ওই একজনকে ব্যক্তি কেন্দ্রিক স্বার্থ কিন্তু দেখা যাবে না। আমি বারবারই এটা বলবো। আর প্রথমে আরেকটা জিনিস বলবো, আমরা কিন্তু প্রতিপক্ষ না, এবং আমি বিশেষ করে যেখানে যাই সেখানে কিন্তু এই কথাগুলো কিন্তু বারবারই বলি, আমাদের যেখানে যতটুকু সুযোগ আছে আপনাদের পক্ষ নিয়ে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু কথা বলি। পাশাপাশি দেখেন, আমরা কিন্তু ইউনো স্যারকে কিন্তু বলা হয়েছে, গতবারের আগের বার দেখবেন অতি বৃষ্টির সময় উপজেলা চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে এবং হচ্ছে আমাদের স্যার কিন্তু নিজে দাঁড়িয়ে কিন্তু সমস্ত মানে যে সময় ভারী বৃষ্টি হলো, আমাদের বৃষ্টির যে সময় মারা যাচ্ছিল, তখন কিন্তু সমস্ত খালের মানে হচ্ছে আমরা বলি পাটা, মাছ ধরার জন্য পাটা দেনে সমস্ত পাটা কিন্তু সমস্ত উপজেলায় কিন্তু উচ্ছেদ করা হয়েছে না? কিন্তু হ্যাঁ, যদি এরকম আরো নির্দেশনা থাকতো যে আমার হচ্ছে জুনের পরে আমার যে সময় অতি বৃষ্টি হবে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত নদীতে কোনো বা খালে কোনো পাটা থাকবে না, সেটা তো আমাদের জন্য উপকার হতো। এরকম তো করা যায় নাকি? বলেন, পরামর্শ দেন, তাহলে কি হবে? ভালো হবে না? আমরাও কিন্তু এরকম দাবি দাবা কিন্তু বলি, তারপর হচ্ছে চেষ্টা করে যাচ্ছি। যেমন আমাদের আগের যে হচ্ছে এডি স্যার ছিলেন, উনি কিন্তু খাল বিষয়ে খুবই হচ্ছে তৎপর ছিলেন। এই জন্য বলছিলাম আমি কিন্তু 3 বার তালিকা দিয়েছি, আপনার সুইচ গেটের কিন্তু তালিকাও দিয়েছি। আমি কিন্তু খালের এবং সুইচ গেটের কিছু ছবিও দেখাবার জন্য আমি চেষ্টা করতেছিলাম। পাশাপাশি একটু বলবো, যেমন আমার এই যে এখানে যে সুরা সুইচ গেট আপনারা চিনেন না? এখানে দেখেন আমার কিন্তু ছবিতে কিন্তু ডকুমেন্টস আছে 20 তারিখে, গত মাসের 20 তারিখে কিন্তু ছবি ওঠানো, তার মানে আজকে 24 তারিখ, গত মাসের 20 তারিখ। তখন তো আমার পানি ছিল না, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আমার খালে কিন্তু পানি নেই। আবার পাশাপাশি দেখেন রিভার সাইড মানে হচ্ছে নদীর প্রান্তে দেখেন হচ্ছে একদম
ফুল কানায় কানায় কিন্তু জোয়ার। তার মানে আমার সুইচ গেট কিন্তু ঠিক আছে, কিন্তু আমার আলটিমেটলি দরকার ছিল আমার হচ্ছে খালে মিষ্টি পানি সংরক্ষণ করা। কারণ আমরা এই অঞ্চলে আমরা যে ধানটা লাগাই বেশিরভাগ 10 বা 30 ধান লাগাই, তাই না? কিন্তু বা 49 লাগাই, তো 49টা হয়তো কিছুটা মধ্যম জীবনকাল। 10 বা 30 ধান তো আমি হচ্ছে আবার 23ও লাগাই। কিন্তু সেক্ষেত্রে আমার এই যে সময় ধানটা যে সময় ফুল আসবে তখন কিন্তু পানিটা অনেক থাকে না। খালের যে জমিগুলো আপনার ভিতরে কিন্তু অনেক পানি আছে, কিন্তু খালের পাশে এই দেখেন এখানে কিন্তু ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কিন্তু খালের পাশে কিন্তু হচ্ছে ধান লাগানো আছে, ধান কিন্তু লাগানো আছে, কিন্তু ওখানে যে ধানটা আছে আমি বলবো যদি আমার খালে যদি কানায় কানায় ওই সময় যদি পানি থাকতো, আমার ওই ধান ক্ষেতের পানিও নিষ্কাশনটাও যেহেতু এখন বৃষ্টি কমে যাচ্ছে, ওটারও ফোলার সময় পানি দরকার, সে পানিটাও থাকতো। আবার যদি হচ্ছে আমার হচ্ছে সামনে হচ্ছে ধান উঠে যাবে, তার মানে হচ্ছে আমার উঠে যাওয়ার পরে হচ্ছে বড় মৌসুম শুরু হবে। আমরা এই অঞ্চলে বলি কি ফার্স্ট ব্লক, বা আবার আপনারা বলেন গরমের ধান, কিন্তু আসলে কিন্তু গরমের ধান না, এটা হচ্ছে বড় ধান। এটা হচ্ছে আমরা শীত মৌসুমে লাগাই, এই জন্য আমরা বড় বলি, আমাদের বইয়ের ভাষা হচ্ছে বড়, কিন্তু আপনারা বলেন হচ্ছে ফার্স্ট ব্লক বা হচ্ছে গরমের ধান, কিন্তু আসলে গরমের ধান না। কিন্তু যদি ওই পানিটা যদি ধরে রাখতে পারি, আমরা সকলেই মিলে যদি ওই যে কান্না করি, কান্না যখন করি তখন মা কিন্তু দুধ দেয়, আমরা সকলে মিলে যদি একত্রিত হই তাহলে কিন্তু আমরা পানি ধরে রাখতে পারবো। আর পাশাপাশি একটা জিনিস বলবো, আমরা আমাদের কার্যক্রম কিন্তু নিয়মিত চালিয়ে যাচ্ছি, আমরা কিন্তু থেমে নেই। আর একটা জিনিস বলবো হচ্ছে যে খালের যে পানিটা আমরা হচ্ছে সবাই কি করি, আমার একটু সামর্থ্য আছে, আমি হচ্ছে ভালো মেশিন আছে বা আমার 2টা মেশিন আছে, আমি এক সপ্তাহের মধ্যে উঠে নিয়ে আমি ব্যবহার করতেছি, তার মানে পানি কি সুষ্ঠু বন্টন করতেছি না। এটা কি সুষ্ঠু বন্টন হচ্ছে? তার মানে আমার দেখা যাচ্ছে 20 তলা করতে আমার ধরে নিলাম আমার 1000 লিটার পানি দরকার, সেখানে আমি আমার সুবিধা মতো আমি 1500 লিটার পানি উঠে নিচ্ছি, তাহলে কি 500 লিটার কি পানি অপচয় করতেছি না? এটা করা যাবে না। কারণ আপনাকে প্রযুক্তিগত ভাবেও কিন্তু হচ্ছে সবকিছু কিন্তু শিখে এগোতে হবে, সবকিছু কিন্তু প্রযুক্তিগত ভাবে। আবার পাশাপাশি আমি বলবো, মনে করেন আমার এখানে আমরা 100 জন মানুষ আছে, আমরা 100 জন ধান করব, আমার মনে করেন আমার এই দিদির হচ্ছে একটু কি সক্ষমতা বেশি, তাই বলে কি উনি কি পানি কি বেশি উঠে নেবে? এটাও কিন্তু ঠিক না। এই জন্য আপনাদের কিন্তু একটা কমিউনিটি বা একত্রিত হওয়ার কিন্তু এটাও দরকার, যে আমরা এই 100 জন যদি 100 বিঘা জমি যদি ফসল ফলাতে চায় তাহলে পানিরও কিন্তু সুষ্ঠু বন্টন হওয়া দরকার। এই জন্য যদি আপনারা যদি গ্রুপ আকারে থাকেন বা হচ্ছে সমলয়ে যদি চাষ করেন, সমলয় তার মানে হচ্ছে কি আমার একসঙ্গে জমিগুলো চাষ করব, একসঙ্গে বীজতলা ফেলবো, আবার একসঙ্গে ধানগুলো উঠাই নেব, এবং সেক্ষেত্রে জাতটাও একই জাত লাগাবো। মনে করেন 100 জন 100 রকম ধান জাত লাগাবো না, সেক্ষেত্রে কি হবে, আপনার পানিও কম বেশি কিন্তু হবে না। বুঝতে পারছেন? তারপরে দেখেন এখানে বেশিরভাগ তো হচ্ছে খালের কথা বলা হয়েছে, এবং হচ্ছে মানুষের নিষ্কাশন নালা কিন্তু হচ্ছে আমাদের এনজিও বলেন বা গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু অনেক খাল কাটানো হয়। তবে আমি একটু বলবো, এইভাবে বলবো যে আমার মেম্বার ভাই প্রতিনিধি আছেন, কিন্তু যদি আমরা হচ্ছে আমার যেখানে ফসল হওয়ার সম্ভাবনা আছে সেই খালগুলো যদি আমরা আগে কাটি, সেটা আমাদের কিন্তু আসলে কিন্তু লাভবান হব। কিছু কিছু খাল কিন্তু দেখা যায় যে কাটে, সেটা হচ্ছে ঘেরের মধ্যে যদি খালগুলো না কেটে যদি আমার যেখানে যদি বাড়তি যদি আরো এক্সট্রা যদি আরেকটা খাল কাটা যায়, সেখানে যদি আমার যদি 100 হেক্টর বা 100 বিঘা জমি যদি আমার ধান বলেন বা সবজি বলেন, গম বলেন, সরিষা বলেন, যা কিছু যদি আমার যদি আরো উৎপাদন বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু উপকার পাবে বা উপকৃত হবে। আর পাশাপাশি এটা আসলে চলমান একটা কাজ, যেহেতু আপনার মনে করেন আমি আজকে খাল কাটলাম, আবার দেখা যাচ্ছে আস্তে 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 আমার খালের পাশে বাড়ি, আমি একটু আস্তে আস্তে বাদ দিতে কিন্তু খাল কিন্তু আবার চিকন হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু ভরাটা হয়ে যায়। এই জন্য আসলে আমাদের আগে বিগত সরকারও ছিলেন বা সবাই কিন্তু ছিলেন, যেহেতু দেখেন ডিসি মহোদয়ের একটা নির্দেশনা ছিল যে সমস্ত খালগুলোতে উচ্ছেদ এবং খাল কাটা আসা দরকার। যেহেতু দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই জানেন, দেখেন কিছু কিছু জায়গায় দেখেন হচ্ছে কি হচ্ছে বন্যা হচ্ছে, এবং তাও দেখেন পুরো একদম একটা জেলা ডুবে যাচ্ছে। যেমন দেখেন সাতক্ষীরাতে কিন্তু এখনো কিন্তু পানি,
এখন আজকে নভেম্বরের 24 তারিখ, কিন্তু সাতক্ষীরাতে এখনো বসত ভিটার পরে এখনো পানি। তার মানে কি এই জমিগুলো কি আমার ফসলের আওতায় কিন্তু আসতেছে না। যদি আমার খাল খনন বা যদি ড্রেনেজ ব্যবস্থা যদি আরো ভালো হতো তাহলে কি এই পানিগুলো কি নিষ্কাশন হয়ে যেত, তো সেক্ষেত্রে আমার জমিগুলো চাষের আওতায় আসতো। এটা আসলে চলমান প্রক্রিয়া এবং প্রতিনিয়ত আমরা এটা কাজ করে যাচ্ছি এবং বলে যাচ্ছি, বারবারই কিন্তু বলে যাচ্ছি। এটা বিভিন্ন মহল থেকে আমরা বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে হোক বা উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক বা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে হোক, যেভাবে কিন্তু আমরা কিন্তু কাজটা কিন্তু করে যাচ্ছি। আর এখানে যে প্রথম প্রশ্ন করেছিলেন হচ্ছে অনিমিকা মুন্ডা, উনিও বলছিলেন খালের কারণে ধান করতে পারে না, ঝুরঝিয়া খাল খনন, তার মানে হচ্ছে খালের কারণে ধান করতে পারছে না। আমার ধারণা উনি হচ্ছে মিষ্টি পানির অভাব, একটা জিনিস। আর পাশাপাশি একটা জিনিস বলবো, যদি খাল পানি তো সবার দ্বারা সম্ভব না, বা হচ্ছে খালে যেটুকু পানি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমার এত পরিমাণ জমির কিন্তু আওতা আসা সম্ভব না। যাদের একটু জায়গা বেশি আছে, এরকম যদি কমিউনিটি বেস কমপক্ষে 10টার নিচে না, মনে করেন তারানীপুর গ্রাম বা আপনাদের মুন্ডাদের, আবার মুন্ডাদের তো আমাদের এখানে আবার জায়গাও কম, তবে কিছু কিছু জায়গা আবার অনেক বেশি আছে। যাদের জায়গা একটু বেশি আছে, যদি আপনারা 5 শতক জায়গায় নিজের অর্থনীতি যদি পুকুর যদি না কাটতে পারেন, সেক্ষেত্রে যদি আমাদের যদি ওই যে বললাম কমিউনিটি বেস যদি 10টা পুকুরের তালিকা দেন আমাদের কাছে, যে আমার এখানে 10টা পুকুর আপনি কেটে দেন ভাই, দিলে হচ্ছে কি হবে, আমার এখানে 10 বিঘা জমি আমি সবজি চাষ করতে পারবো বা ধান চাষ করতে পারবো। জায়গা দেবেন আপনারা, আমরা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে আমরা কেটে দেবো 5 শতক জায়গা। কিন্তু সেক্ষেত্রে আমার কমিউনিটি বেসড হওয়া লাগবে, তার মানে আমার 10টা কমপক্ষে 10টা নাম এক জায়গায় হওয়া লাগবে। কেন বলি, আমি একটু বলি বোঝাবার জন্য, একটু সময় নিচ্ছি। কারণ হচ্ছে 10টা পুকুর আপনি হয়তো একটা পুকুর কাটার জন্য আগ্রহ হলেন, কিন্তু ওই প্রকল্পের থেকে ওই একটা ভেকু ওখানে কিন্তু আসতে চাইবে না বা কাটবে না, বুঝতে পারছি? কারণ ওটা তো কাটবে হচ্ছে মেশিনারিস বা ভেকু দিয়ে কাটবে, কিন্তু একটা পুকুরে ওই ভেকু নিয়ে আসতে কিন্তু অনেক কষ্ট একটা বিষয় আছে। এই জন্য কমপক্ষে যদি আপনি 10টা কাটেন সেক্ষেত্রে নিয়ে আসা আমাদের পক্ষে সহজ। কারণ একটা ভেকু 1 ঘন্টা চাইলে আপনার কত লিটার তেল খায় জানেন? প্রায় 4 থেকে 6 লিটার তেল লাগে। আপনারা হয়তো জানেন, যারা ঘের করেন তারা ভেগুতে দেখেন প্রতি ঘন্টায় প্রায় 2000-2500 টাকা করে আপনার কাছে ভাড়া নেয়, 2000 টাকা করে নেয়। এই জন্য এটা একটা কষ্টের বিষয়, যেহেতু আমরা ফ্রি কেটে দেবো। কিন্তু যদি আপনি কমিউনিটি আকারে করেন সেক্ষেত্রে কি হবে জানেন, আমরাও হচ্ছে কাজ করতে অনেক সুবিধা হবে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে 10টা পুকুর এক জায়গায় হওয়া মানে কি, আপনারাও কিন্তু একটা উৎসাহ পাইলেন। এই 10 জন অন্তত হচ্ছে কি ফসল করতেছে, পাশাপাশি কিন্তু এটা মডেল মতো হয়ে গেল। মডেলের পাশাপাশি দেখেন আরো 10 জন কিন্তু আগামী বছর কিন্তু বলতে পারে যে ভাই আমাদের আরো 10টা পুকুর কেটে দেন। ওরা দেখলাম 10টা পুকুরে ভালো হচ্ছে কি 10 বিঘা জমিতে অনেক ধান হয়েছে বা অনেক সবজি ফলাতে পারছে, আমাদের আর 10টা কেটে দেন। এটা কি আমাদের একটা কি প্রচার না? আমাদের কাজ তো হচ্ছে কি পরামর্শ, টেকনিক্যাল প্রযুক্তি বা হচ্ছে পাশাপাশি আপনাদের সমস্যা খুঁজে সমাধানের চেষ্টা করা। তারপরে দেখেন ওই একই প্রশ্নের পাশাপাশি সবকিছু পাশাপাশি একটা রাস্তার একটা সমস্যার কথা বলছেন, দ্বিতীয় জন জলের সমস্যার কথা বলছেন, ঝুরঝিরা খাল, অতিবৃষ্টি, জলাবদ্ধতা অনেক কথা বলছেন। আসলে জলাবদ্ধতার কারণে আসলে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, এটা আসলে চিরন্তন সত্য। কিন্তু হচ্ছে আবার দেখেন পাশাপাশি খাল বাদেও বিলের যে জলাবদ্ধতা, বেশিরভাগ হচ্ছে জমি দেখলাম হচ্ছে বড় লোক, আমরা এভাবে বলি। এই যে সরু বা চিকন যে নালাটা যেটা দিয়ে আমার মনে হয় সাময়িক পানি, মানে হচ্ছে সাময়িক জলাবদ্ধতা, এটা সব জলাবদ্ধতা তখন ধরা পড়ে না। কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সেটা হচ্ছে 1 সপ্তাহ বা 15 দিন যদি পানি যদি আপনার আটকা থাকে সেক্ষেত্রে আমাদের বীজতলা কি নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যায়। কিন্তু এই 15টা দিন যদি আমি যদি পানি যদি সরাতে যাই, তখন দেখা যাচ্ছে ওই জমিটা আবার হচ্ছে পাশাপাশি অনেক বড় একটা বিত্তশালী জায়গা সে হচ্ছে আটকে রাখে, এমন রাখে না? সেক্ষেত্রে যদি আমরা এই যে বললাম যে সবাই মিলে যদি কান্নাকাটি করি, সবাই মিলে যদি আমরা একত্রিত হতে পারি, সেক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব। সবকে একই প্রশ্ন। লবণাক্ততা পানির সমস্যা, আসলে যদি লবণাক্ততা তো মিষ্টি করা সম্ভব না, সেক্ষেত্রে যদি আমরা ওই যে
ছোট মিনি পুকুর বলি, আমি যেটা 10টা পুকুরের কথা বললাম, যদি আপনার 2 বিঘা জমি থাকে সেক্ষেত্রে আপনি যদি 5 শতক জায়গায় যদি আমাদের মাধ্যমে যদি 10টা পুকুর কেটে নিতে পারেন, সেক্ষেত্রে ওই মিষ্টি পানি সংরক্ষণ করে কিন্তু আপনি সবজির আওতায় আসতে পারেন। সুইচ গেটের কথা কিন্তু মেম্বার ভাইকেও বলছি এবং সুইচ গেটের তালিকাও দেওয়া আছে। তারপরে আরেকজনও কিন্তু বলছেন ওই সব একই কথা, খাল খনন, স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তা, ওই একই কথা, জলাবদ্ধতা, বিস্তর নষ্ট। আর আরেকজন পাশাপাশি বলছেন আম গাছের মুকুল ফল জাতীয় গাছের যত্ন, তাই তো? আম গাছের মুকুল ঝরে যাচ্ছে, যেহেতু দেখেন আমাদের অঞ্চলে কিন্তু একটা আমও কিন্তু একটা আশীর্বাদ। আশীর্বাদ দিতে বলতে সাতক্ষীরা আম হচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা ব্র্যান্ড, তাই না? কেন জানেন? আমাদের আম তো বিদেশে রপ্তানি হয়েছে না, তো ইউএস এর মতো দেশে, তাই না? কিন্তু যদি আরো যদি হয় সেক্ষেত্রে কি মন্দ কি? আসলে দেখেন এই সাতক্ষীরার যে আবহাওয়া কিন্তু আমের জন্য অন্তত ভালো। এবং দেখেন আমাদের যে প্রোডাকশন হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু প্রোডাকশন বেশি, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমাদের সমান কিন্তু হচ্ছে সেই ভ্যালুটা কিন্তু সেই বা সেই মূল্যটা পাইনি বা সেই সুনামটা কিন্তু পাইনি। কেন পাইনি? আমাদের সাতক্ষীরার আমটা হচ্ছে মার্কেটে আসে অনেক আগাম এবং সুস্বাদু, এটাও ঠিক আছে সুস্বাদু, কিন্তু আগাম। আর আগাম যখন আসবে তখন কি আমরা কি দামটা কি বেশি পাবো না? এখন যে শীতকালীন যে আগাম যে সবজিগুলো, ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, আপনার হচ্ছে ওলকপি বলেন, অন্য যে শীতকালীন যে সিম, এগুলো কি বাজারে অনেক দাম বেশি না? 15 দিন পরে কি হবে? এগুলো দাম কমে যাবে, মাত্র 15 দিনের মধ্যে দাম কিন্তু কমে যাবে। কিন্তু যদি 15 দিন বা 1 মাস আগে যদি আমার সাতক্ষীরা আমটা যদি মার্কেটে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু লাভবান হব। তবে আসলে আমি একটু বলি, এখানে অল্প কয়েকজন জানবেন হয়তো, ফল গাছে কিন্তু আসলে দেখেন সেটা সুপারি গাছ বলি বা নারিকেল গাছ বলি, বছরে কিন্তু 2 বার কিন্তু সার দেওয়ার নিয়ম, কিন্তু আমরা কখনো সার দিই না। বর্ষার শেষে আর বর্ষার শুরুতে, বুঝতে পারছেন? তার মানে বর্ষার আগে সার দেবো আর বর্ষার শেষে আরেকবার দেবো। আর দেখেন আসলে এই যে সার দেওয়ার এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ এরপরে কিন্তু আর বৃষ্টি কিন্তু পাবো না, মাটিতে কিন্তু রস কিন্তু থাকবে না। আর এরপরে এখন যে আম গাছের একটা সিজন আসতেছে সামনে, হচ্ছে আপনার নভেম্বর ডিসেম্বর, এর মধ্যে হচ্ছে গাছে মুকুল আসবে। পাশাপাশি কিছু কিছু গাছে আপনার হচ্ছে মুকুল আরো আগে আসতে পারে, আবহাওয়ার উপরে নির্ভর করবে। সেক্ষেত্রে যদি আমরা যদি গাছে যদি সারটা দিই তবে আমরা আশানুরূপ ভালো ফল পাবো। আবার দেখেন আমরা এমন সময় সারটা দিই, হয়তো আগামী বছর হচ্ছে ফলটা হয়ে গেছে, ভালো ফল হয়েছে, এবছর মনে করতেছি যে হচ্ছে না আমার এবছর তাহলে একটু সার দিই, সারটা দিলে হচ্ছে ভালো ফল আসবে। কিন্তু আপনি যদি বর্ষার শেষে যদি না দেন, সেক্ষেত্রে এখন যদি আপনি সার বা সেচ দিতে যান, সেক্ষেত্রে দেখবেন হঠাৎ করে কাঁচা পাতা আসতে পারে, জালি পাতা যেটা বলি। এখন জালি পাতা যদি আসে সেক্ষেত্রে কি আপনি কি ওই গাছে কি মুকুল আসবে? এই জন্য আমার সারটা কিন্তু সঠিক সময় কিন্তু দিতে হবে, বুঝতে পারছেন? আর যদি আম গাছে মুকুল আসে বা মুকুল আসার আগে এবং হচ্ছে আমাদের বলি হচ্ছে গুটি বা দানা, এই যে আমি যে টক খাই না গুটি, এই পর্যন্ত আসতে আমরা বলি কমপক্ষে 5 বার, সর্বনিম্ন আপনি হচ্ছে 3 বার দিতে পারেন। 5 বার থেকে 3 মানে 3 থেকে 5 বার আপনার স্প্রে করা লাগবে। মুকুল আসার আগেও কিন্তু লাগবে, আর মুকুল আসার পরে দেবেন, কিন্তু সেক্ষেত্রে মুকুল যে সময় হচ্ছে পরাগায়ন হয়, তার মানে ফুলটা যদি ফুটে যায় ওই অবস্থা দেওয়া যাবে না। না, মুকুল আপনি দেখলে বুঝতে পারবেন, এই যে নাক ফুলের মতো ফুটে যায় না, ওই অবস্থায় কিন্তু স্প্রে করা যাবে না, বুঝতে পারছেন? তার আগে দিবেন এবং হচ্ছে ওই অবস্থার পরবর্তীতে যে সময় দেখবেন ছোট্ট দানা, সরিষা দানার থেকে মটর দানা বলি বা ডালের দানার মতো যে সময় হবে তখন আপনি স্প্রে করবেন, দ্বিতীয় স্প্রে করেন, বা আপনি পূর্ববর্তীতে আগে যদি আপনি স্প্রে করেন বা তখন আপনি স্প্রে শুরু করতে পারেন। আর এখন যেহেতু ঘন কুয়াশা যদি পড়ে সেক্ষেত্রে আপনি ভালো একটা ছত্রাকনাশক বা ডিউডিমিল গোল্ড, ডাইথেনিয়াম 42 এই ধরনের একটা দেবেন। আর আমের হপার পোকার জন্য যেহেতু রস চুষে খায়, মুকুল থেকে রস চুষে খেলে তো নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ক্লোরোপাইরিফাস গ্রুপের দিলেও যথেষ্ট, এ ধরনের কীটনাশক দিয়ে দেন বা ইমিডাক্লোপিড গ্রুপের দিয়ে দেন। আর সবই হচ্ছে সবাই খাল খননের বিষয়ে প্রশ্ন করেছেন। আর পাশাপাশি আমি একটু বলবো, সেটা হচ্ছে যদি আমাদের এই যে লবণ পানির যে ঘেরটা যদি কমাই, যদি আমরা পাশাপাশি সম্মানিত চাষ করব মাছ, সবজি, ধান, সেক্ষেত্রে
আমাদের এই যে বর্ষা মৌসুমে কিন্তু আমাদের যে এই অঞ্চলে দেখেন কিছু কিছু জায়গা হচ্ছে মডেল হিসেবে মনে করি, আমি মডেল হিসেবে বলবো, অল্প কয়েকজন যারা হচ্ছে ঘেরের ভেরিতে সবজি চাষ করেছেন অনেক লাভবান হয়েছেন না? কিন্তু এই জমিটা কিন্তু ফেলায় রাখা যাবে না। আর হচ্ছে লবণ পানিটা প্রবেশটা আমরা না করাই, এইটুকু। আর কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে বলার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে এ পর্যায়ে আসলে আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের যে দাবিগুলো ছিল স্যার, সেই দাবিগুলো নিয়ে আমি স্যার সংক্ষেপে আপনাকে স্যার একটু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসলে উনিও একটা, হ্যাঁ, তাপস কুমার উনিও প্রশ্ন করেছিলেন যে হচ্ছে বীজ বিতরণ বা সহায়তা। আমরা হচ্ছে কিছু কিছু হচ্ছে বীজ বিতরণ করে থাকি, সেটা আসলে রমজাননগর আসলে আমরা ভাগে পাই আসলে অল্প। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন প্রশাসন, যেমন হচ্ছে ইউনিয়ন পরিষদ বা জেলা হচ্ছে যে আপনাদের যে ওয়ার্ড পর্যায়ের যে প্রতিনিধি আছে না, তাদের মাধ্যমে আমরা এগুলো করে থাকি। আর পাশাপাশি হচ্ছে আমরা বিনা থেকেও হচ্ছে কিছু বীজ নিয়ে আসি, সেই বীজগুলো আপনাদের এই যারা হচ্ছে আসলে আগ্রহী চাষিদের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা এটা বিতরণ করে থাকি। আমার ওই ভাইও জানবেন, ও যে আছেন উনিও কিন্তু জানবেন। যেমন দেখেন সামনে কিন্তু আমরা একটা বীজ দেব, সেটা হচ্ছে হাইব্রিড SL8H, এইটা হচ্ছে বীজ দেব 2 কেজি করে। এটা আসলে কবে বলতে এখন ডেটটা শুরু হয় না, বীজ অলরেডি এসে গেছে, হয়তো আগামী সপ্তাহ হতে পেতে পারেন। আর সরিষা বীজটা আসলে বিতরণ শেষ হয়ে গেছে, তবে এবছর কিন্তু 60টা কিন্তু পাবেন না, আমি একটু বলে রাখি। যেহেতু আমরা আগে হচ্ছে 5 কেজি বীজ আর 10 কেজি 60টা দিতাম, এই বছর হচ্ছে 60টা পাবেন না। 60টা হচ্ছে যে অঞ্চলে বন্যা হয়েছে উত্তরবঙ্গে দিকে হয়তো যাবে, এজন্য আমাদের 60টা দেবে না, আমরা হচ্ছে 2 কেজি হাইব্রিড বীজ দিতে পারবো বিনামূল্যে। এটা হচ্ছে বড় হাইব্রিড SL8 বলেছি তো, SL8 বলছি তো, SL8 বললেই তখন বুঝতে পারবে যে কী বীজ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বড়। আর হচ্ছে সরিষাটা শেষ। আর যেমন হচ্ছে পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে গম অল্প দেয়, যেমন উপজেলাতে টোটাল আসছে 20 জনের গম, বুঝতে পারছেন? আচ্ছা, সূর্যমুখী আসছে মনে করেন 50 জনের, কিন্তু সূর্যমুখী তো আমাদের অঞ্চলে করতে চায় না। ভুট্টা আসছে ওরকমই 50 জনের মতো, তা 50 জন তো বা ভুট্টা আমাদের অঞ্চলে করতে চায় না। কিন্তু এগুলোই কিন্তু লাভজনক, কিন্তু যেহেতু ভুট্টা বা সূর্যমুখী কিন্তু লবণ সহ্য করতে পারে। আর এই অঞ্চলে দেখেন এই যে আমন ধান কাটার পরে কিন্তু জমি কিন্তু ফেলায় রাখেন, যদি আপনার ওইখানে একটা চাষ দিয়ে যদি আপনি একটু কষ্ট করে আপনি যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক লাভবান হবে না। দর্শক শ্রোতা, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি যুক্তিযুক্ত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। এবার বিদায় নিতে হচ্ছে। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া, এবং এই অনুষ্ঠানটির আর্থিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়, এবং এই অনুষ্ঠানটির আয়োজনে ছিল রেডিও নলতা FM 99.2। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটির সঞ্চালনে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন সাব্বির হোসেন। যাওয়ার আগে একটি কথা, আসুন আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, সবাই সুস্থ থাকি, নিরাপদে থাকি।